ওটাকে রিটেনশন বলে। আপনি এফএ আনছেন বাট আপনার এফএ নাই, আবার পরের মাসে নতুন, তারপরে আবার নতুন, তারপরে নতুন, তারপরে নতুন, তো আপনাকে সারা জীবন খালি শিখাইতেই যাবে, রেজাল্ট আর পাবেন না। অঙ্কের টিচাররা বলে না যে সারা জীবন অঙ্ক শিখালাম কিন্তু আমার জীবনের অঙ্ক তো মিলল না। এটাই কিন্তু সত্যি, এই অঙ্ক মিলাইতে হবে। আমরা ইউনিট ম্যানেজার, আমরা যাদেরকে একবার শিখাবো, যাদেরকে তৈরি করব, ওরা যেন আমার সাথে সারা জীবন থাকে। ওই সারা জীবন রাখার ক্ষমতাটা কোনটা? ওই ক্ষমতার নাম হলো রিক্রুটমেন্ট আর রিটেনশন। রিক্রুটমেন্ট, রিটেনশন। রিটেনশনটা হলো এটা টিকায় রাখা, ধরে রাখা। সে থাকবে আমার সাথে কতদিন? আজীবন থাকবে, আজীবন থাকবে। ঠিক আছে? ওই ওই জায়গাতে না যেতে পারলে আপনার এই হবে না, রেজাল্ট আপনি আসবে না। আপনি দেখবেন যে নতুন নতুন মানুষ নিয়ে আসতেছেন, নতুন নতুন মানুষ নতুন কিছু ব্যবসা দিবে, তারপরে সে চলে যাবে। তখন ওই ব্যবসাগুলোর আপনার সার্ভিস কে দিবে? ব্যবসাগুলো ল্যাপস হয়ে যাবে, পলিসি ল্যাপস হয়। আপনাদের প্রচুর পলিসি ল্যাপস। কেন ল্যাপস? একটাই কারণ, এফএ থাকে না। এফএ তার পলিসি করছে, ও চলে গেছে, ও চলে গেছে, ওর পলিসি আর চলছে না। গ্রাহকরা বলবে যে ওই তো নাই, তাহলে আপনি কেন চালাবো? ওই এফ এর জন্য চালাইছে, কিন্তু কোম্পানির জন্য চালায় নাই। এই জায়গাটাতে আপনাকে শিখতে হবে যে একটা গ্রাহক পলিসি করে তার নিজের জন্য, কারোর জন্য নয়, তার নিজের জন্য করে। ওই জন্য আমাকে কি করতে হবে? আমার রিটেনশন হবে, আমার রেজাল্ট আসবে। এই রেজাল্ট আমার আজীবন থাকতে হবে। প্রত্যেক মাসে আমার রেজাল্ট থাকবে। আমার নতুন পুরাতন দুটা গ্রুপ থাকবে। পুরাতনটাকে আমার টিকায় রাখতে হবে, নতুনকেও আমার টিকায় রাখতে হবে। আমার যে কাজগুলো আসতেছে সেই কাজগুলো কি কাজ? সেই কাজগুলো হলো এইটা। এক নম্বরেই আসতেছে দেখেন, সিলেকশন এবং রিক্রুটমেন্ট। সিলেক্ট করতে হবে। আপনি যাকে তাকে নিয়ে নিলেন হবে না, সিলেকশন লাগবে আপনার। যোগ্য মানুষটাকে খুঁজে বের করতে হবে। কাকে আমি নিব? কে আমার এই পেশাতে আসবে? কারা আমার সাথে থাকবে? তাকে আমার দরকার। সিলেকশন, আগে সিলেকশন এন্ড রিক্রুটমেন্ট। ও সিলেক্ট করব, তারপরে আমি রিক্রুট করব, তারপরে আমি তাকে ট্রেনিং দিব, তাকে আমি ডেভেলপ করব। ট্রেনিং দিব, ডেভেলপ করব, তাকে আমি সবসময় মোটিভেশনের ভিতরে রাখবো এবং কন্টিনিউয়াস তাকে সুপারভিশন করব, এবং তার যখন টার্গেট যেটা থাকবে সেই টার্গেটের উপরে ফোকাস করানোর তাকে ব্যবস্থা করব। দেন আমার রেজাল্ট আসবে। এক নম্বরেই একটা রোল প্লে করতে হবে ইউনিট ম্যানেজারকে। ইউনিট ম্যানেজারের রোল হলো, প্রথম রোল হলো সিলেকশন। সিলেক্ট করতে হবে কাকে, কারা আপনার এফএ হবে, কারা যোগ্য এফএ কে, যোগ্য আপনার যোগ্য লোককে আনতে হবে। কারা আপনার এফএ হবে সেই এফএটাকে সিলেক্ট করে তখন আপনি তাকে রিক্রুট করার জন্য অফার করবেন। হ্যাঁ, যখন সে রিক্রুট হবে তারপরে তাকে ট্রেনিং করাইতে হবে। মিনিমাম 7 দিনের একটা ট্রেনিং। 7 দিন, 7 দিন আগে তাকে মাঠেই যেতে বলবেন না। মিনিমাম 7 দিন আপনার সাথে রাখতে হবে। আসতেছে আমি ওটা ক্লাসে আপনাকে দেখাচ্ছি যে মিনিমাম 7 দিন যদি আপনার সাথে ট্রেনিং নেয়, 7 দিন যদি আপনার সাথে যায় আসে, 7 দিন যদি আপনার সাথে থাকে, তাহলে 7 দিনের ভিতরে তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে, আপনার সম্পর্ক তৈরি হবে আপনার, এবং ওই সম্পর্কের কারণে সে টিকে যাবে আপনার সাথে। একটা এফএ কে মানে একটা, মনে করেন একটা বন্য পশুকে পোষ মানানোর জন্য, একটা পাখিকে, পাখির বাচ্চাকে ছোট খাওয়ায় খাওয়ায় আস্তে আস্তে পোষ মানাইতে মানাইতে পাখিটা বড় হয়ে যায়, সে আর উড়ে চলে যায় না, আপনার কাছে থাকবে। ওই রকম করে করতে হবে। আপনার সন্তানকে যেভাবে আপনি লালন পালন করে বড় করছেন, ও মা ডাকে আপনাকে, বাবা ডাকে আপনাকে, তো ওই সন্তানও কিন্তু আপনাকে বাবা ডাকবে, মা ডাকবে। সেই রকম করে আপনাকে তৈরি করতে হবে। এই রিক্রুটমেন্টটা, আমরা যে পেশাটাতে আছি, আমাদের পেশাতে আমরা যাদেরকে নিয়ে আসবো, ওই মানুষগুলো আমাদের সন্তান প্রত্যেকটাই। এবং সন্তানের মতো তাকে যদি আপনি লালন পালন করেন, কারণ আমি আপনাদের বলছি যে আপনার কোন সন্তান আপনাকে ইনকাম করে খাওয়ায় বলেন? একজনও কি বলতে পারবেন যে আপনার সন্তানের ইনকাম খাচ্ছেন আপনি? আপনার সন্তান বেতন পায়, সেই বেতনের টাকা দেয় আপনাকে, আর আপনি সংসার চালাচ্ছেন? বলেন, একজনও না। তাহলে আপনি যেসব এফএদেরকে রিক্রুট করলেন, ওই এফেরা যদি 100 টাকা রোজগার করে, তাহলে আপনি 30 টাকা পাচ্ছেন। তাহলে ওকে আপনি 100 টাকা রোজগার করায় দিলেন, আপনি 30 টাকা পাইলেন। ওরে 1 লাখ টাকা রোজগার করায় দিলেন, আপনি 30,000 টাকা পাইলেন। তাহলে ওই এফএ গুলো আপনার সন্তান, যারা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেয়, যারা আপনার জন্য দিন রাত কাজ করে। স্যার খালি বলেন স্যার কি করতে হবে, এই যে বলেন স্যার কি করতে হবে, ওই রকম নিবেদিত প্রাণ এফএ তৈরি করতে হবে আপনাকে।
রাত 12টায় তাকে ফোন করবেন, সে দৌড়ে চলে আসবে আপনার কাছে। যেখানেই বিপদে পড়বেন দেখবেন আপনার এফেরা আপনার পাশে দাঁড়ায় গেছে। আপনার ভয় কি? আপনি তো ওইরকম লিডার তৈরি হইতে হবে আপনাকে, আপনার মনটা থাকবে ওইরকম, তবে না আপনার পাশে দাঁড়াবে ওরা। আর আপনি যদি আপনার আচরণের কারণে মেজাজ দেখান, রাগ দেখাইতেছেন, করে না কাজ দেখে আপনি তাদের উপরে খুব খেপা, ফোন করলে না আপনার ফোন করবেন, হ্যালো করবেন, ওই দূরে রাখবে। হ্যাঁ বলেন বলেন শুনতেছি, কন কি করবেন, এইভাবে বলবেন। সম্মান থাকবে না। নিজেকে ম্যানেজার না, বস নয়, লিডার তৈরি করুন। লিডার আপনি আগে করবেন, করে দেখাবেন, তাহলেই আপনি দেখবেন যে আপনার এই অ্যাপগুলা ডেভেলপড হবে, তারা তৈরি হবে, আস্তে আস্তে তৈরি হবে, এমন ভাবে তৈরি হবে জীবনে কোনোদিন আপনার কাছ থেকে যাবে না। আমার 95 সালের এজেন্ট, আপনাদেরকে অনেকবার আমি বলছি ওর গল্পটা। 1995 যাকে আমি রিক্রুট করছিলাম, আমি 94 সালের 1 জানুয়ারিতে আমি ইউনিট ম্যানেজার প্রমোশন পেয়েছিলাম আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। তো 95 সালে আমি যাকে রিক্রুট করলাম, মইনুল নামে আমার একটা এজেন্ট ছিল। মইনুলের ভাগ্নির বাসায় গেছি হলো পলিসি করতে। মইনুলের বাসায় গিয়ে, ওই ভাগ্নির বাসায় পলিসি করতে গিয়ে, ওর আবার টিচার আছে, টিচার ওকে পড়ায়। তো টিচারকে দেখে আমার পছন্দ হয়ে গেল, খুব ভালো লাগলো ছেলেটাকে দেখে। তো আমি পলিসি টলিসির কাজটা শেষ করে তারপরে আমি টিচারের কাছে গেলাম। টিচারকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? বললো আমার নাম লক্ষণ চন্দ্র মন্ডল। আপনার পড়াশোনা কত দূর করছেন? বললো আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করছি। আমি বললাম চাকরি? বললো না স্যার, চাকরিটা কি পাইনি, টিউশনি করি। আমি বললাম কয়টা টিউশনি করেন? বললো 8টা টিউশনি করি। 8টা টিউশনিতে কত টাকা রোজগার করেন? 5,000 টাকা পাই। তখনকার সময় 8টা টিউশনিতে 5,000 টাকা পায় সে। আমি তাকে একটা ভিজিটিং কার্ড দিলাম, কার্ড দিয়ে বললাম এই 5,000কে যদি 50,000 বানাইতে চান তাহলে আমার সাথে দেখা করুন। জাস্ট এটাই বলছি, আর কিছু বলিনি। একটা ভিজিটিং কার্ড দিলাম, কার্ড দিয়ে বললাম 5,000কে যদি 50,000 বানাতে চান আমার সাথে দেখা করুন। ও একদিন পরে, পরের দিন আসেনি, তার পরের দিন আসছে, এসে আমার সাথে সে দেখা করার জন্য বললো। তখন পিয়ন তাকে আমার সামনে নিয়ে আসলো, বললো যে কালকে আপনি, পরশুদিন আপনি বলছিলেন যে 5,000কে 50,000 যদি করতে চাই, আমি 50,000 করতে চাই, কিভাবে? আমি বললাম হ্যাঁ এটাই তো আমার কাজ। ওর কাছ থেকে ওকে বসালাম, বসাইয়া তাকে চা পানি খাওয়ালাম। তার কাছ থেকে এই কথা 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 কথা, কি করেন, কিভাবে করেন, কে কে আছে সংসারে, হ্যাঁ বাড়ি কোন জায়গায়, ওখানে কে আছে, আত্মীয় স্বজনরা কে কে আছে, তার 14 গোষ্ঠীর খবর নিলাম। যে একদম সে সাংঘাতিক গরিব ঘরের মানুষ, সে টাঙ্গাইলের মালঞ্চতে তার বাড়ি, এবং সেখানে তার বড় ভাই আছে, ওই কামলা দিয়ে চলে, ঠিক এইরকম একটা ফ্যামিলি। কিন্তু তার বড় ভাই তাকে এতটাই ভালোবাসে যে তাকে পড়াশোনা করাইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। সমস্ত তথ্য নেওয়ার পরে দেখলাম যে না, তার আত্মীয় স্বজনের ভিতরে একটা পলিসি করারও ক্ষমতা কারো নাই, আত্মীয়দের ভিতরে। তখন তাকে জিজ্ঞাসা করলাম যে লক্ষণ, আপনি যে ইউনিভার্সিটিতে থাকতেন কোন হলে থাকতেন? বলে মহসিন হলে। মহসিন হলে কত নম্বরে থাকতেন? স্যার 111 নম্বর। ওখানে আপনার সাথে কে থাকতো? বলে স্যার 2 জন থাকতো, একজন হলো খুশি মোহন পাল, আরেকজনের নাম হলো কাজল রায়। বুঝতে পারছেন? তা আমি বললাম ওনারা কি করে? বললো কাজলদা আছে অস্ট্রেলিয়াতে, আর খুশি মোহন পাল হলো এই যে এইখানে কি প্রতিষ্ঠানটা বলছিল মনে নেই, সেটার সে ফিনান্স ম্যানেজার। তা আমি বললাম যে তাহলে ওনাদের কাছে আমাকে নিয়ে যেতে পারবেন না? বললো যে অস্ট্রেলিয়াতে আছে কাজল রায়, কাজলদা তো আসবে, আসলে উনি আমার এখানে আসবে। ঠিক আছে, এটা একটা বললো। ওনার ওয়াইফ হলো কবিতা রানী শীল। আর খুশিমোহন পালের কাছে আমাকে একদিন নিয়ে যাওয়ার পরে তো আমি তো মানে বুঝেনি তো, এক বসাতে পলিসি টলিসি সব সেল করে দিচ্ছি। তো ওইটা পরে করছিলাম, কিন্তু কাজল রায় আবার আগে চলে আসছে একদিন। উনি অস্ট্রেলিয়া থেকে আসছে, বরিশালে যাবে, বাট লক্ষণকে সাথে করে নিয়ে যাবে। লক্ষণ আমাকে বললো যে স্যার আপনার কোনো চিন্তা করতে হবে না, আমার এক বন্ধু আছে, ওর অনেক আত্মীয় স্বজন আছে, ওর বাড়িগুলোতে যদি আমি ঘুরি তাহলে আমি পলিসি করে নিয়ে আসতে পারবো। কিন্তু খালেক নামে তার বন্ধুটা তাকে এত জায়গায় নিয়ে গেছে, আর সব জায়গায় ওকে বলতো যে লক্ষণ আমার আত্মীয়র বাড়িতে গেলে কিন্তু ভাই কলা নিতে হবে, মিষ্টি নিতে হবে, হ্যাঁ এই খাবার দাবার না নিয়ে গেলে কিন্তু যাওয়া যাবে না।
ও কিন্তু প্রায় 1500 টাকা খরচ করছে এই বিভিন্ন জায়গায় যে, কিন্তু একটাও পলিসি করতে পারেনি। তো কাজলদা আর কবিতা রানী শীল যেদিন আসলো অফিসে, ওই দিন ওনারা এসে রিসেপশনে বসে আছে লক্ষণের জন্য। তো আমি আবার একবার একটু গিয়ে দেখলাম যে দুইজন লোক বসে আছে। তো আমি বললাম, আপনারা কার কাছে আসছেন? বললো, আমরা লক্ষণের কাছে আসছি। তো আমি আন্দাজ করে বললাম, আপনি কি কাজলদা? বলে, আপনি কেমন করে জানেন? আমি বললাম, আপনার গল্প তো আমি মেলা শুনছি। তাহলে এটা ইনি আপনার আমার বৌদি কবিতা রানী শীল। বলে, হ্যাঁ, আরে আপনি সব জানেন। আমি বললাম, আসেন ভিতরে আসেন। আমি ভিতরে নিয়ে বসায় ওনাদের সাথে কথা টথা বলেই বললাম যে, লক্ষণ এখানে কি করে, এটা যদি আপনাদের একটু বলি সমস্যা হবে? বলুন, না আসলে তো লক্ষণ কি করে আমাকে একটু বলেন শুনি। আমি একটা পুরো প্রেজেন্টেশন দিলাম তাকে, একটা 1 লাখ টাকার পলিসি। বললো যে, এইটাই লক্ষণ সেভ করবে সবার কাছে। বলে, এটা তো দারুণ জিনিস, এটা তো আমারও দরকার, আমি নিতে পারি না? আমাকে, হ্যাঁ পারেন। তাহলে আমি আর আমার ওয়াইফ যদি দুজন দুটা নেই, আমাকে নেন। বলে, তাহলে কাগজপত্র রেডি করেন। সঙ্গে সঙ্গে কাগজপত্র রেডি করলাম, সাইন করালাম, এবং ওনারা দুইজন পেমেন্ট করলো 20,000 টাকা। বুঝছেন? 20,000 টাকা দুটা পলিসির পেমেন্ট হয়ে গেল এবং চেক দিয়ে দিল। লক্ষণ যখন আসলো, ওই 20,000 টাকার 40% কত? হ্যাঁ, তো 8,000 টাকা না? আচ্ছা, লক্ষণ যখন আসলো, আসার পরে তো কাজলদার ইয়েকে দেখে তো অবাক, আরে দাদা আপনার চলে আসছেন? হ্যাঁ আসি। লক্ষণ, তুমি তো আমাকে বলো নাই তুমি কি কাজ করো, তুমি যে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এত সুন্দর সুন্দর পলিসি বিক্রি করো, এটা তো তুমি আমাকে বলো নাই। আজকে তো মুক্তা ভাই আমাকে বললো। হ্যাঁ, আমি কিন্তু দুটো পলিসি করে ফেলছি, তোমার বৌদির আর আমার। লক্ষণকে খালি আলাদা করে ডেকে বললাম, লক্ষণ, এই মুহূর্তে আপনার 8,000 টাকা ইনকাম হয়ে গেছে। মাথা খারাপ, স্যার বলেন কি 8,000 ইনকাম হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, দুটো পলিসি। এই ওর মাথার ভিতরে ঢুকলো, বুঝছে? এখন লক্ষণের কাছে মিনিমাম 5 কোটি টাকা তার ডিপোজিট আছে। 5 কোটি, 5 কোটি। এখন সে টাঙ্গাইলে যারা আছেন, টাঙ্গাইলের চন্ডী, পাতরাইল আর বাজিতপুর 3টে গ্রাম আছে। এই 3টে গ্রামের যত তাঁতিরা আছে, ওই 3 গ্রামে শুধু তাঁতিতে ভর্তি, টাঙ্গাইল শাড়ি তৈরি করে। এই একটা ঘরেও একজন মানুষ নাই যে তার পলিসি করে। এবং ওই 3টা গ্রামের যত আত্মীয় স্বজন আছে, মনে করেন ছেলে বিয়ে দিয়েছে আরেক জায়গায়, মেয়ে বিয়ে দিয়েছে আরেক জায়গায়, তার নাতি নাতনি হয়েছে, লক্ষণকে বলে, লক্ষণ আমার নাতনি হয়েছে, ওর পলিসিটা করে নিয়ে আসো, আমার জামাইয়ের পলিসি করে দাও, আমার মেয়ের পলিসি করে দাও, আমার বউয়ের পলিসি করে দাও। লক্ষণ ওই পলিসিগুলো করে সারতে পারে না। প্রত্যেক মাসে তার মিনিমাম ইনকাম 6 লাখ থেকে 7 লাখ টাকা। এটা হলো একটা গল্প শোনালাম আপনাদেরকে যে একজন এফএ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, সে শুধু সার্ভিসটা দিয়ে যাবে, শুধু তার সম্পর্কটা তৈরি করবে মানুষের সাথে। আর ওই মানুষগুলা প্রত্যেকটা পলিসি কিন্তু 18 বছরের, এই 18 বছর ধরে সে 5% করে টাকা পাইতেই থাকবে, পাইতেই থাকবে। এইটা কোনোদিন বন্ধ হবে না। ইন্স্যুরেন্স হলো ওইরকম একটা পেশা, যে পেশাটাতে আপনি সারা জীবন টিকে থাকবেন। আর যখন আপনার এই যে টিম হয়ে গেল, এইরকম টিম 10 জন, 20 জন, 15 জন, আপনার 30 জন, 40 জন মানুষ আছে, এরা সবাই কাজ করতেছে, সবাই ইনকাম করতেছে, তাহলে আপনার ইনকাম কত হিসাব করে দেখেন তো। এক একজনকে যদি আপনি 1 লাখ টাকা করে ইনকাম করানোর ব্যবস্থা করেন, এক একজন 10 জন আছে, তাহলে আপনার ইনকাম 3 লাখ টাকা মাসে। কোন চাকরি করে কি কখনো পাবেন কোনো কিছু? জীবনে কোনোদিন চাকরি করে পাবেন 10,000, 15,000 টাকার বেশি বেতন পাবেন? অথচ আপনার ক্যাপাসিটি আছে, আপনি একজন মানুষ, আপনার ভিতরে ওই ক্ষমতাটা আল্লাহ তাআলা দিয়ে দিছে, আপনি এখানে লক্ষ লক্ষ টাকা রোজগার করবেন, আজীবন রোজগার করবেন। আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে, রাস্তা দেখায় দিছে, নির্দিষ্ট জায়গা আপনাকে দেখায় দিছে, পথটা দেখায় দিছে, কিভাবে যেতে হবে, ট্রেনার দিয়ে দিছে, কি করাইতে হবে, সমস্ত কিছু আপনার জন্য রেডি হয়ে আছে। শুধু আপনি ব্যক্তিটা একবার যদি ক্লিক না করেন, তাহলে তো এই ক্লিকটা কে করাবে বলেন? আপনাকে ক্লিক করতে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে, আপনাকে সাহসটা করতে হবে, আপনাকে যেতে হবে, আপনাকে বলতে হবে। আমি আপনাকে শিখাই দেবো, পিছনে আমি আছি। আমার নাম্বারটা পর্যন্ত আপনাদেরকে আমি দিয়ে রাখি এই কারণে যে কখনো যদি আপনি কোথাও আটকে যান, বিপদে পড়েন, যে আপনি পারতেছেন না উত্তর দিতে, আপনি আমাকে ফোন করেন, আমি আপনার উত্তরটা দিয়ে দিব। 52টা প্রবলেমের 53টা সলিউশন আছে রে ভাই। 52টা প্রবলেম যদি আসে, তার 53টা সলিউশন আছে।
সলিউশনের অভাব নাই, ইন্স্যুরেন্স কোথাও ঠেকবে না, ইন্স্যুরেন্সে কোনোদিন আপনি আটকাবেন না। শুধু আপনাকে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো সৎ মানুষ হতে হবে।